আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তারা বাংলাদেশ সময় 6:30টার সময় তাদের নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহার ঘোষণা করেছেন। আমার মনে হয় এই বিষয়গুলি যারা তৈরি করে দিয়েছে তারা যদি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারটাও পড়তো তাহলে এই ভয়ঙ্কর বেইজ্জতি কারবার হতো না। আমি এর ভিতরে কিছুই খুঁজে পাচ্ছি না যে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে। এখানে যা দেখলাম, আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের কিছু কিছু কেটে পেস্টিং করে ঢোকানো হয়েছে। আমরা শুনেছিলাম যে এদের পিছনে নাকি একজন গফুর আছেন, সাংঘাতিক তত্ত্ব কথা বলেন, একজন আছেন সক্রেটিস। আমি তো কারো কোনো পাণ্ডিত্যের, দার্শনিক, রাষ্ট্রীয় কোনো প্ল্যান এখানে কিছু দেখলাম না। কিসের নতুন বাংলাদেশ? নতুন বাংলাদেশ কি এটা? সারা বাংলাদেশে মবের সংস্কৃতি কায়েম হবে, কোনো আইন শৃঙ্খলা থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না, প্রশাসনকে হুমকি দিয়ে ইচ্ছামতো কাজ করানো হবে, যত্রতত্র চাঁদা আদায় করা হবে, ইন্টারভিউ ছাড়া লোক নিয়োগ করা হবে, কমিশন বাণিজ্য প্রকাশ্যে হবে। এটা যদি নতুন বাংলাদেশের কনসেপ্ট হয় সেটা হতে পারে। তবে আজকে শহীদ মিনারের আয়োজনে দৃশ্যমান হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। গোপালগঞ্জে যেমন হাজার হাজার মানুষ, যারা অতি সাধারণ মানুষ, বেরিয়ে এসে প্রতিরোধ করেছে। কক্সবাজারে প্রতিরোধ হয়েছে, ময়মনসিংহে দৌড় প্রতিযোগিতায় করতে হয়েছে, গাজীপুরে ধর মুখে পড়তে হয়েছে। সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এটা। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, মাস্তান বাহিনী, এত কিছু নিয়ে গিয়েও আর লোক পাওয়া যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো, তোমরা গান কেস, তোমরা লস্ট কেস, তোমরা ডেড হর্স হয়ে গেছো। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার কোনো ঔদ্ধত্য দেখানো ঠিক হবে না। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা রাষ্ট্রদ্রোহিতা। ইতোমধ্যে যে অপরাধ তোমরা করেছো সেই অপরাধের বিচার তোমাদের হবে। মনে করেছো একটা অর্ডিন্যান্স করে একটা জুলাই ঘোষণা করলে রক্ষা হবে। আরে বাবারা, বঙ্গবন্ধুর খুনিরা মোস্তাককে দিয়ে 1975 সনের 26 সেপ্টেম্বর ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিল। জিয়াউর রহমানকে দিয়ে 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে সেটা পাশ করেছিল। সর্বোচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ, সবাই মিলে পাশ করলে হবে না। তোমাদের বিদেশ থেকে আগত ডক্টর রিয়াজ নিজে স্বীকার করেছেন যে আমরা সংবিধান ভঙ্গ করতেছি। তোমরাও যেটা করছো সংবিধান ভঙ্গ, তোমাদের ওস্তাদ ইউনূস যেটা করছেন সেটাও সংবিধান ভঙ্গ। আর সংবিধান ভঙ্গ করা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যূনতম কোনো সুযোগ নাই। কোনো অপরাধ কখনো তামাদি হয় না। বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে। নতুন বাংলাদেশ নামে কিছু নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের আখরে লেখা সংবিধান, এটা নিয়ে কোন রকম ঔদ্ধত্য, স্পর্ধা দেখালে পরিণতি ভয়াবহ হবে বলে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বিশ্বাস করে। সে সময় খুব দূরে নয় যখন তোমরা পালাবারও সুযোগ পাবে না। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না, এইদেরকে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথাও আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আজকের তারিখটি ছিল প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য। সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী, কি বর্মন জানি, খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী, যিনি PW1 হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন, জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক। সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ 18/7/24 তারিখে উনি প্রথমে এসেছেন। সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। দ্বিতীয় দিন 19 তারিখে এসেছেন, সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে, তারপরে চলে গেছে। এবং পরবর্তীতে 5ই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন, সরে যায়। তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন। যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে, পুলিশ সরে যায়। পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া
গুলি লাগে, ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে, এটা উনি বলেছেন। এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল, আরও যারা ছাত্র এবং অন্যান্যরা, তারা ওনাকে নিয়ে হসপিটালে যায়। প্রথমে মুগ্ধ হাসপাতালে, ওখানে তাকে রাখেন না, পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান। তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান। তারপরে 10 দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয়। রাশিয়া থেকে উনি এসেছেন, আবার রাশিয়া যাবেন। এক্সিলেন্ট মেমোরি। ওনার আপনি বলেন যে ওনার বক্তব্যে কোন জায়গায় ত্রুটি মনে হয়েছে কিংবা কি ফাঁক পাইছেন? যাত্রাবাড়ি থানায় 10 থেকে 12 থেকে 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, গুলি করেছে, এটা কি বলতে চাচ্ছেন? আমি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথাও আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। আর একটি কথা হইল, এই যে 3টি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন, এই 3টি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল? উনি বন্ধ থাকলে এক কথা, আর যেহেতু বন্ধ ছিল না, আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল, অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেনও না। উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য, এটা আমি বলেছি। মোটা দাগে গুলি খেয়েছে, তা তো গুলি খেয়েছে একটা ইয়াতে দেখা যায়, ভিডিওতে দেখা যায়। আমার বক্তব্য হলো গুলি খেয়েছে, কিন্তু এইগুলি ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে। তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, এই একটা পর্যায়ে তার মুখে গুলি লেগেছে। আমার বক্তব্য হলো যে পুলিশ তাদেরকে গুলি করে না, ইয়াদেরকে। একটু আমি আমি নিশ্চিত কি এটা আমার বক্তব্য। না আমির ভাই, জাতীয় পার্টির যে জনপ্রিয়তা আছে, সারা বাংলাদেশে যে ভোট পার্সেন্টেজ আছে, আপনাদের যে জামাত ইসলাম আপনাদের পাশে আছে, ইসলামিক আন্দোলন যে সকল দলগুলো আপনাদের পাশে আছে, তাদের ওই ভোটগুলো নাই। তাই জাতীয় পার্টিকে আটকানোর ক্ষমতা আপনাদের নাই। জাতীয় পার্টির মতো দলকে ভোট পার্সেন্টেজে ডিফিট করার ক্ষমতায় জামাত ইসলামী ইসলামিক আন্দোলন দলগুলোর নাই। আর আওয়ামী লীগ তো দূরের হিসাব। আওয়ামী লীগকে কিভাবে আটকাবেন? এই আওয়ামী লীগকে আটকানোর কোনো প্রক্রিয়া নাই, আটকানোর কোনো সুযোগ নাই। এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আপনারা ভালো করেই জানেন। সে কারণে আওয়ামী লীগকে আপনারা নির্বাচন আসতে দিবেন না। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এবং ক্ষমতা 100% আসবে। এবং আওয়ামী লীগ নির্বাচন করলেও ক্ষমতায় আসার সম্ভাবনা এখনো 100% হয়ে গিয়েছে ভোট পার্সেন্টেজের হিসাব করলে। আর পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন করেন আপনারা, তাহলে তো চোখ বন্ধ করে আওয়ামী লীগের জাতীয় পার্টি জোট করলে 150 আসনের উপরে পেয়ে যাবো। এটাকে কেউ ঠেকাতে পারবে? কারণ 50% প্লাস ভোট পাবে আওয়ামী লীগের জাতীয় পার্টি। তাই ভোটের হিসাবে আওয়ামী লীগকেও দাবাতে পারবেন না, জাতীয় পার্টিকেও দাবি রাখতে পারবেন না, কোনটা সে করে রাখতে পারবেন না। সারা বাংলাদেশে অলরেডি জাতীয় পার্টির প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে, এক জায়গায় শুরু হয়েছে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে, বিক্ষোভ মিছিল রাজপথ দখল করা শুরু হয়ে যাবে। কেউ দাবিয়ে রাখতে পারবেন না। গতকালকে অনেক জায়গায় ছাত্রলীগের ছুটিকা মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, এবং জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে? নাই। হয়তো বলতে পারেন 1 বছর তাহলে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে নাকি কোথায় গিয়েছে, আওয়ামী লীগ তার ফিরতে পারবে না। ভাই, কিছু সময় নিজেকে সেভ রাখতে হয়। কিছু সময় নিজেকে সেভ রাখতে হওয়ার মানে এই না যে ভয়ে পালিয়ে গিয়েছে। বাঘ যখন 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায়, তাতে বাঘ ভয়ে পিছিয়ে 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায় না, বাঘ আক্রমণ করার প্রস্তুতির জন্য 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায়। হয়তো বা 1-2 বছর আওয়ামী লীগ এরকম কোনটা থাকতে পারে, রাজপথে অ্যাক্টিভলি না নামতে পারে, রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ একটু দুর্বল থাকতে পারে। তার মানে এই না যে আওয়ামী লীগ ভয়ে হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য একটু পিছিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা যারা অস্বীকার করেন, এটা যারা বুঝেন না, তারা রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। যে এই দেশের মধ্যে 6 থেকে 7 কোটি কট্টর সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগের, সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার কথা স্বপ্নও ভাবা যায় না। সে আওয়ামী লীগকে ভোট থেকে দূরে রাখার কথা স্বপ্নও ভাবা যায় না। কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কট্টর সমর্থক থেকে অনেক বেশি কট্টর। শুধু সাধারণ ভোটার যারা আছে আওয়ামী লীগের, তাদের ভোট কোন দলের বাক্সে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে। তাই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখলে বাংলাদেশে 20% ভোট কাস্ট হবে না। কারণ তখন বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দলে যারা সমর্থক আছে ভোট দিতে যাবে, তারা চিন্তা করবে আওয়ামী লীগের মতো দল নাই, তাহলে অটোমেটিক তো বিএনপি হয়ে যাবে। বিএনপি যারা ভোটার আছে তারাও ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। আর হয়তো জামাত ইসলামের সকলে যারাই কর্মী তারাই ভোটার, তারা হয়তো ভোট দিতে যাবে, 4 থেকে 5% হয়তো ভোট পাবে। আর বিএনপি হয়তো 15 থেকে 20% ভোট কাস্ট হবে, আর অন্য দল মিলে 5%, 25% ভোট কাস্ট হবে। এত বড় একটা দেশ, 18 থেকে 20 কোটি জনগণ, মাত্র 25% ভোট কাস্ট হবে। 75% কোথায়? আর 25% ভোট তো দিতেই যাবে না। আর 50% ভোট তো আওয়ামী লীগের জাতীয় পার্টির আছে, একাই আওয়ামী লীগের এখন 45% ভোট আছে। তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। পুরো বিশ্বের কাছে এই নির্বাচন বিতর্কিত হবে এবং গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে কি করবে? যে সরকার আসবে সে সরকার বিশ্বের সকল জায়গা থেকে চাপ থাকবে, এবং ইন্ডিয়া তো আছে ভেটো দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষও তাদের প্রতি ক্ষোভ থাকবে যে তারা এতদিন বলেছে শেখ হাসিনা ফেসিস্ট, দিনের ভোট রাতে করে, শেখ হাসিনা ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। এখন তো তারা আরো বড় ফেসিস্ট। এখন তো 50% মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না।
অলরেডি ডাইরেক্ট ওদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আওয়ামী লীগ তো অন্তত দামি আমি নির্বাচন করেছে, বিএনপিকে অংশগ্রহণ করতে দিয়েছে, অন্তত 20-30টা আসনও দিয়েছে, এটা তো তাও দিচ্ছে না। এটা তো ফেসিস্টের থেকে বড় ফেসিস্ট, এরা ফেসিস্টের দাদা, তাই নয় কি? তাই তো জনগণের মুখে চাপে পড়ে যাবে এবং বহির্বিশ্বের কাছে চাপে পড়ে যাবে যে সরকার আসবে, এবং ওই সরকার দেশের এই ভঙ্গুর অবস্থা, ডক্টর ইউনূস যে 1-2 বছরে যা খেয়ে ফেলেছে, দেশের অবস্থা তলাবিন ঝুরি করে ফেলেছে, ওইটা ঠিক করতে এবং বিএনপি নেতারা অনেকদিন পরে ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি করতে করতে দেশকে আরো চুষে ফেলবে। 2 বছরের মাথায় দেশের দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, জনগণ ফুসে উঠবে, দেশের মধ্যে চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি আরো বেড়ে যাবে, জনগণের মাথা সম্পূর্ণরূপে ক্যারেক হয়ে যাবে। জনগণ তখন বাধ্য হয়ে আবার রাজপথে নামবে, সেখানে থাকবে আওয়ামী লীগ, ইন্ডিয়ার বেকিং, সকল কিছু থাকবে, ওই সরকারের পতন অটোমেটিক হয়ে যাবে। এটাই 100% এটাই প্রমাণিত হবে। আপনারা দেখে রাখেন, যদি নির্বাচন দিতে পারে ডক্টর ইউনূস, আর নির্বাচনে যদি যে কোনো একটা সরকার আসে, তাই আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন কল্পনা করা যায় না। হয়তো জাতীয় পার্টি একটু ছোট দল হিসেবে ওদেরকে মাইনাস করতে পারে, কিন্তু আওয়ামী লীগের মতো বড় দলকে নির্বাচন থেকে মাইনাস করার কথা চিন্তাও করা যাবে না। 1996 সালে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিয়েছিল, 10 দিন না 15 দিনের বেশি টিকতেই পারে নাই। সেই নির্বাচন দেওয়ার ফলে আবার নতুন করে নির্বাচন দিতে হয়েছে, আবার সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। ইতিহাসকে আপনারা জানেন না? জানেন তো, তাই এত নাটকের কিছু নাই। কথা বুঝেন না? আমরা সেই বাঙালি হুজি গইলেও আমি সবসময় বলি, যাতে মাতাল তালে ঠিক। তাই এই জিনিসটা মাথা রেখে চললেই আমাদের দেশের জন্য মঙ্গলজনক, এবং যারা এখন ক্ষমতায় আছেন তাদের জন্য মঙ্গলজনক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক করার জন্য মঙ্গলজনক। তাই এটা সকলকে মাথা রেখে আমাদেরকে আগামীতে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।